চেলসিতে লেগে যেতে পারে একটা আস্ত সিভিল ওয়ার। ক্লাবের দুই মালিক টড বোলি, বেহদাদ ইকবালি, না তাদের কথা হয় চোখে চোখে, না হয় মুখে। কেউ পারেন না কাউরে সইতে, পারেন না কিছু কইতে। শুধু দুজনই এটা মানেন যে চেলসি যেভাবে চলছে সেটা এভাবে আর চলতে দেওয়া যায় না। এই জন্য একজন কিনে নিতে চান আরেকজনের সব শেয়ার, কিন্তু নিজের শেয়ারের ব্যাপারে ভাই তাল গাছটা আমার বলে জানিয়ে দেন ইটস নট ফর সেল। একজন চান সব কিছুতে নাক গলাতে, আরেকজন সেটা দেখে নাক সিটকান। আর এইদিকে চেলসি ট্রান্সফার মার্কেটে লাগিয়ে দেয় আগুন, কিন্তু পিএসআর এর ধাক্কা সামলাতে বের করে দেওয়া হয় একাডেমির খেলোয়াড়কে। আর দুই মালিকের রেশারেশিতে 2 বছরে 6 বার ম্যানেজার বদলে ট্রফি কেস চেলসির এখনো শূন্য, সেটা এই 2 বছরের পার্সপেক্টিভে। এখন এই বোলি ইকবালি গন্ডগোলের সমাধানটা কি? কার বার্গেনিং পাওয়ারটা চেলসিতে আসলে একটু বেশি? আর চেলসির ভবিষ্যতের জন্য এই জটিলতা কি বার্তা দেয়? তৈরি হয়ে যান চেলসি ফ্যান্স আরেক দফা ড্রামা সহ্য করার জন্য। চেলসির দুই মালিক টড বোলি এবং বেহদাদ ইকবালি একে অপরের মুখ দেখাদেখি করেন না, এটা বলাটা একটু ভুল হবে। তবে তাদের ঘনিষ্ঠ সোর্স দি অ্যাথলেটিক এবং টেলিগ্রাফকে জানিয়েছে যে দুই পক্ষেই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অন্য পক্ষের সঙ্গে একসঙ্গে বসে চেলসি চালানোর মতো কাজটা পেশাদারি জায়গা থেকেই একদম সম্ভব নয়। সেপ্টেম্বরের শুরুতে বোলি ইকবালির একটা মিটিং হয়েছে, সেখানে দুই পক্ষেই এই সিদ্ধান্ত এসেছে যে সম্ভব হলে অপর পক্ষের যে শেয়ারের মালিকানা রয়েছে, অপরপক্ষ অর্থাৎ টড বোলি এবং বেহদাদ ইকবালির অপরপক্ষ থেকে সেই শেয়ারগুলো কিনে নেওয়ার পায় তারা করবে। কিন্তু কেউই আবার কারো শেয়ার বেচবেন না, কিন্তু অপরপক্ষের শেয়ার কিনে নেওয়ার জন্য ইনভেস্টর এবং যত টাকা লাগে সব কিছু নিয়ে তারা প্রস্তুত আছেন। চেলসির মালিকানার স্ট্রাকচারটাও একটু বোঝা দরকার। 2022 সালে রোমান আব্রাহামোভিচকে স্যাংশন দেওয়ার পর 2.3 বিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসির মালিকানাটা বুঝে নিয়েছিল ক্লিয়ার লেক ক্যাপিটাল, যেটা মূলত ফর্ম করা হয় ব্লুকো কনসোর্টিয়াম নামে। চেলসির মেজরিটি মালিকানার অংশীদার হচ্ছে এই ক্লিয়ার লেক ক্যাপিটাল। এর মধ্যে 61.5% শেয়ার রয়েছে ক্লিয়ার লেকের বেহদাদ ইকবালি এবং হোজে ফেলিসিয়ানোর অধীনে। আর বাকি যে 38.5% শেয়ার, সেটা সমানভাবে ভাগ করা রয়েছে এই ব্লুকোর টড বোলি এবং তার সঙ্গে রয়েছেন মার্ক ওয়াল্টার এবং হাইসবার্গ ভাইস। স্বাভাবিকভাবেই চেলসিতে তাই যে পাওয়ার হায়ারার্কিটা রয়েছে সেখানে কোনো সন্দেহ নেই, এখানে ইকবালি আর ফেলিসিয়ানো এগিয়ে আছেন। কিন্তু টড বোলি টড বোলি, দ্য এনিগম্যাটিক ড্রামাটিক ইউএস ওনার, তিনি বিশ্বাস করেন যে ক্লিয়ার লেকের সম্পূর্ণ শেয়ার কিনে নেওয়ার ব্যাকআপ এবং সম্ভাব্য ইনভেস্টর যারা তাকে এই শেয়ারগুলো কিনে নেওয়ার জন্য টাকা দিবেন সেটা তার কাছে রয়েছে। আবার এইদিকে ক্লিয়ার লেক মেজরিটি শেয়ার রেখেই তারা করছে যে কিভাবে এই বাকি যে 38.5% শেয়ার এই বোলি এবং তার যে অংশীদার রয়েছেন তাদের থেকে শেয়ারটা কিভাবে অন্য পার্টিকে লাভের টাকা বাড়িয়ে দিয়ে হলো নিজেদের দখলে নিয়ে আসা যায়, যেটার অঙ্ক গিয়ে ঠেকতে পারে এই শেয়ারের পরিমাণটা 1.5 বিলিয়ন পাউন্ডেরও বেশি। এবং ক্লিয়ার লেক স্পষ্ট জানিয়েছে তাদের যে শেয়ারটুকু রয়েছে সেটা একদমই বিক্রির জন্য না। মালিকানা প্রশ্নে আরও কিছু ছোট ছোট ক্যাভিয়েট আছে, যেটা আসলে চেলসির এই যে একটা ঘোট পাকানো মালিকানার যে জটিলতা রয়েছে সেই শেয়ার বেচাকেনার প্রসেসটাকে একটু জটিল বানিয়ে ফেলেছে। গন্ডগোল নাম্বার 1, সকল সিদ্ধান্ত ইকবালি, বোলি এবং ফেলিসিয়ানোর সম্মিলিত সম্মতির মাধ্যমেই একমাত্র নেওয়া সম্ভব। অর্থাৎ যদি তারা কোনো ডিসিশন নিতে যান তবে প্রত্যেকেরই সেখানে সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তার মানে তাদের পক্ষে যদি কোনো একটা সিদ্ধান্ত যদি ক্লিয়ার লেক নিতে চায়, যদি বোলি ভেটো দিয়ে দেন, সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। গন্ডগোল নাম্বার 2, যে কোনো শেয়ার বিক্রি এবং মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা ঠেকানো, অর্থাৎ মালিকানা যদি অদল বদল করতে হতে হয়, দুটোর ক্ষেত্রেই সমান পাওয়ার রাখেন ইকবালি এবং বোলি। যদি কোনো টাকার অঙ্কে চেলসির শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়, সেটাকে আবার কিনে নেওয়া কিংবা সেটা ব্লক করার সমান অধিকার এই দুই মালিকের রয়েছে। তবে দুই পক্ষের শেয়ারের মালিকানায় আবার কিছুটা রকম ফেরও রয়েছে। ইকবালি আর ক্লিয়ার লেকের যে 61.5% অংশীদারিত্ব রয়েছে সেগুলো হচ্ছে ক্লাস এ সিনিয়র শেয়ার, আর বোলিরগুলো হচ্ছে ক্লাস বি জুনিয়র শেয়ার। অর্থাৎ ক্লিয়ার লেকের শেয়ারগুলো বোলির চাইতে অনেক বেশি পাওয়ারফুল, এক্সচেঞ্জ রেটে দামটাও ইকবালির বেশি। এর অর্থ হলো ক্লাব যদি ফাইন্যান্সিয়াল ভ্যালু হারায়, চেলসি যদি ফাইন্যান্সিয়াল ভ্যালু হারায়, তাহলে বোলির শেয়ারের দাম পড়ে যাবে। যারা শেয়ার মার্কেটটা ভালো বুঝেন তারা এই ব্যাপারগুলো ভালো বুঝতে পারবেন। কিন্তু আবার যদি চুক্তি অনুযায়ী দুই পক্ষের মাঝে কিংবা তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রির ক্ষেত্রে এই ক্লাস এ সিনিয়র এবং ক্লাস বি জুনিয়র শেয়ারের অর্থমূল্যটা একই ধরা হবে। যদি এই শেয়ারগুলো বিক্রি করা হয় কিংবা বোলি তার শেয়ারটা বিক্রি করে দেন, ইকবালি তার শেয়ারটা বিক্রি করে দেন, তবে সমমূল্যের অর্থ তারা ফেরত পাবেন।
বহুলি ইকবালি সিভিল ওয়ার নিয়ে আরেকটু গভীরে যাওয়ার আগে চেলসির এই দুই মালিকের সাইকোলজিটাও একটু বোঝা দরকার। এই বেদাত ইকবালি একজন আগাগোড়াই ব্যবসায়ী মানুষ। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে ব্যবসায় প্রশাসনে পাশ করে ইরান থেকে এসে সেটেল করেছেন আমেরিকায়। টেক্সাস প্যাসিফিক গ্রুপে যখন কাজ করতেন তখনই তার পরিচয় হয় তার বিজনেস পার্টনার পুয়ের্তো রিকান হোসে এ ফেলিসিয়ানোর সঙ্গে। এরপর তারা একসঙ্গে বিজনেস এম্পায়ার গড়েছেন। ফোর্বস অনুযায়ী তাদের যে ব্যক্তিগত সম্পদের পরিমাণ রয়েছে সেটা $4.4 বিলিয়ন। আর অন্যদিকে টড বোলি, যাকে এক অর্থে প্রথম দিকে চেলসির সর্বেসর্বা ধরা হতো, তিনি সেই ব্যক্তি যিনি চেলসির সাবেক বস থমাস টুখেলকে আধ্যাত্মিক 4-4-3 ফরমেশনে খেলাতে চেয়েছিলেন। যে তিনি বলেছিলেন টমাস টুখেলকে যে টিমকে 4-4-3 ফরমেশনে খেলাতে। তার কাজ কারবার তার ব্যক্তিগত আর পেশাদারী জীবনের মতোই ড্রামাটিক। লন্ডন স্কুলে ছিলেন পাকা একজন রেসলার এই টড বোলি। 1990 আর 91 সালে স্টেট টুর্নামেন্টেও তিনি কিন্তু রেসলিং কম্পিটিশন জিতেছিলেন। পুরোদস্তুর ব্যবসায়ী হলেও খেলাধুলার সঙ্গে তার একটা সখ্যতা আগে থেকেই আছে, অংশীদারিত্ব আছে বেসবল ক্লাব LA ডজার্স, LA লেকার্স এবং LA স্পার্কসের মতো দলগুলোতে। এর আগেও কিন্তু 2019 সালে একবার চেলসির একাংশ কেনার প্রস্তাব তিনি রোমান আব্রাহামোভিচকে দিয়েছিলেন। আবার তার নজর কিন্তু টটেনহাম হটস্পার্সের দিকেও ছিল। বলির ব্যাপারে আরেকটা বিষয় আছে যে তিনি খুবই কম্পিটিশন পছন্দ করেন এবং অপোনেন্টকে টেক্কা দেওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছু তিনি করতে চান। 2022 গ্রীষ্ম থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত চেলসির অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বটাও কিন্তু তিনি পালন করেছিলেন। এই মুহূর্তে তিনি নামে এবং পদে চেলসি বোর্ড চেয়ারম্যান, কিন্তু দিন শেষে চেলসি চালানোর মূল দায়িত্বটা পালন করেন দুই কো স্পোর্টিং ডিরেক্টর পল উইনস্ট্যানলি এবং লরেন্স স্টুয়ার্ট, যাদেরকে ব্রাইটন থেকে নিয়ে আসা হয়েছিল, যারা আবার সরাসরি কাজ করেন ক্লিয়ারলি ক্যাপিটালের বেদাত ইকবালির সঙ্গে। এখানে কিন্তু মালিকানাদের প্রসঙ্গে তাদের যে ক্ল্যাশটা রয়েছে, তাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, এখানে কিন্তু স্পষ্টত পরিষ্কার হয়ে যায়। বহুলির ভিশনের সঙ্গে ইকবালির ভিশনের প্রথম গ্যাঞ্জাম চেলসির সেই 2022 সালের ডুমড ট্রান্সফার উইন্ডো, বিশেষ করে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোটা। চেলসি এই নিয়ে মোট 5টা ট্রান্সফার উইন্ডো পার করেছে। নতুন মালিকানার অধীনে প্রতিবারই তারা রেকর্ড ভাঙা গড়া খেলা ছিল নাম্বার 1, কিন্তু এর মধ্যে মেজরিটি অফ দ্য ট্রান্সফার্স তাদের এখনও সেই ফলাফলটা নিয়ে আসতে পারে নাই। বিশেষ করে নতুন মালিকানায় চেলসির ওই 2022 সালের প্রথম ট্রান্সফার বিজনেসটাকে একটা বড় ডিজাস্টার ধরা হচ্ছে এখন পর্যন্ত। সেই উইন্ডোতে কেনা প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র মার্ক কুকুরেয়া আর ওয়েজলি ফোফানা ছাড়া কেউই আর ক্লাবে নেই। রাহিম স্টার্লিং কিন্তু বেতনের একটা বড় অঙ্ক দিয়ে পাঠানো হয়েছে আর্সেনালে, যিনি খেলবেন চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, যেখানে চেলসির কোনো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলই নাই। এবং এই ট্রান্সফার উইন্ডোতে মাস্টার মাইন্ড ছিলেন টড বোলি। এবং এই ট্রান্সফারের সবচেয়ে বড় ক্যাভিয়েট হলো প্রত্যেক প্লেয়ারকেই চড়া বেতন বোনাস দিয়ে সাইন করানো হয়েছিল, যেটা আবার ইকবালির পছন্দ হয়নি। কিন্তু ইকবালি আবার আরেক কাঠি সরেশ। জানুয়ারি 2023 সালের যে উইন্টার ট্রান্সফার উইন্ডো ছিল, সেই ট্রান্সফার উইন্ডোতে আর্সেনালের টার্গেট মিখাইলো মুদ্রিককে হাইজ্যাক করতে তিনি চলে গেলেন ইউক্রেনে। এনজো ফার্নান্দেজের বিগ মানি সাইনিংটাও হয়েছিল এই ইকবালি এবং তাদের যে দুই কো স্পোর্টিং ডিরেক্টর তাদের সরাসরি অংশগ্রহণে। বলি মনে করেন চেলসিতে বিগ ক্যারেক্টারের অভাব রয়েছে বর্তমানে চেলসির যে কারেন্ট স্কোয়াডটা রয়েছে, কিন্তু ইকবালি আবার তার ইয়াং প্রসপেক্টরদেরকে তাদের পারফরমেন্স এবং ইনসেন্টিভ অনুযায়ী একটা গড়পড়তা বেতন দিয়ে হলো ক্লাবে সাইন করাতে চান এবং পারফরমেন্স অনুযায়ী তাদেরকে বিচার করতে চান। বলির পক্ষের সোর্স থেকে দ্য অ্যাথলেটিককে জানানো হয়েছে যে ইকবালি প্লেয়ার ট্রেডিং এর ব্যাপারটাকে নেশার মতো করে দেখেন, যদিও ক্লিয়ার লেক থেকে এমন দাবি নাকচ করা হয়েছে। ধরেন আপনাকে খুব আলিশান একটা জায়গায় ডিনারের দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দিচ্ছেন স্বয়ং আপনার কোম্পানির মালিক। আপনি কি ভাববেন? আপনার ডিনার শেষে প্রশংসা করা হবে, বাহবা দেওয়া হবে, আবার প্রমোশনের কথা উঠলেও উঠতে পারে, তাই না? আপনি যদি এরকম কিছু ভেবে থাকেন তবে মরিৎসিও পচেত্তিনো এই কথা আসলেই ভেবেছিলেন যখন 2023-24 সিজনের শেষ ম্যাচের আগে টড বোলি তাকে ডিনার করিয়েছিলেন। কিন্তু পচেত্তিনো হতভাগা জানতেন না যে কয়দিন পরেই 6 ঘন্টার মিটিং করে ইকবালি এবং উইনস্ট্যানলি স্টুয়ার্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিবেন। এবং এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে বহুলির আপাতত সম্মতি ছিল, যেহেতু তার যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা আছে, সেটা তিনি সেখানে এক্সারসাইজ করেননি। সেই ইনফেমাস ডিনারের এক সপ্তাহ আগেই উইনস্ট্যানলি আর স্টুয়ার্ট বোলির সঙ্গে ইউএসএ গিয়ে দেখা করে ফর্দ পেশ করেছেন যে কেন পচেতিনো চেলসির জন্য আদর্শ কোচ না। সেখানেও নাকি বহুলি হু হা করেছেন, কিন্তু তাহলে ডিনারের দাওয়াত দিলেন কেন ভাই? এটা তো পচেতিনোর জন্য পুরোই একটা বেকার খাটনি। কিন্তু এখন বহুলির ঘনিষ্ঠ সূত্র আবার দি অ্যাথলেটিককে জানাচ্ছে এই সময়ে এসে যে বহুলি আসলে
চেলসিতে পচেতিনোকে রেখে দেওয়ার পক্ষেই ছিলেন, কিন্তু বাকিদের প্রেসারে তিনি নাকি সেই সিদ্ধান্তে ভেটো দেননি। সেসব সূত্রের মতে বোহলি নাকি নিজের প্রভাব খাটানোর সুযোগটুকু এখনো খুঁজে যাচ্ছেন, তিনি সঠিক সময় তার প্রভাবটা খাটাবেন। বোহলি এই মুহূর্তে চেলসির চেয়ারম্যান, যিনি চান ক্লাবের সকল দায় দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের স্পেশাল যারা প্রতিনিধি রয়েছেন, যারা সেসব কাজ করে সিদ্ধহস্ত, তাদের হাতেই সেই দায়িত্বটা তিনি অর্পণ করতে চান। তিনি আবার চান না ক্লাবের ডে টু ডে ফাংশনের প্রতিদিন গিয়ে প্রত্যেকটা বিষয়ে নাক গলিয়ে কাজটা আদায় করা, যেটা নাকি আবার একবালই করে থাকেন বলে তার ব্যাপারে অভিযোগ রয়েছে। সেটা প্লেয়ার ট্রান্সফার থেকে শুরু করে কোচের ব্রিফিং, নন প্লেয়িং স্টাফ ম্যানেজ করা থেকে সব কিছুতেই নাকি একবালই তার প্রভাবটা খাটান কিংবা কোহলির সোর্স অনুযায়ী নাক গলান। কোহলি একবালির দ্বন্দ্বটা যেমন ব্যবসায়িক তেমনি কাজ করার দিক থেকে ফাংশনালিটিস, সাংস্কৃতিক এবং স্পোর্টিং ভিশন সবখানেই তারা এখন আলাদাভাবে ফাংশন করছেন। এর সঙ্গে নতুন যোগ হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে চেলসির হোম গ্রাউন্ড সরানো নিয়েও একটা জটিলতা। স্ট্যামফোর্ড ব্রিজের ধারণ ক্ষমতা 40,000-এরও কিছু বেশি, যেটা ইউকের নবম বিগেস্ট গ্রাউন্ড। সেই হিসেবে চেলসি নামে দামে যতই বড় হোক না কেন, তাদের ম্যাচ ডে রেভিনিউ কিন্তু আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটনহাম, যারা বাকি যেই টপ 6 রয়েছে, বিগ 6 রয়েছে, তাদের থেকে অনেক টাকা কম। টড বোহলি 2022 সালে এসেই বলেছিলেন তিনি স্ট্যামফোর্ড ব্রিজের ধারণ ক্ষমতা বাড়াতে চান, প্রয়োজনে আরও বড় গ্রাউন্ডে রিলোকেট করা তার প্ল্যান রয়েছে। কিন্তু বর্তমানে মালিকানার যে রেশারেশির পরিস্থিতি, তাতে স্টেডিয়াম নিয়েও একটা বড় দোটানায় তাদের পড়তে হয়েছে এবং সামনে আরও পড়তে হতে পারে। চেলসি টানা 2 বছর তাদের ক্লাবে চ্যাম্পিয়ন্স লিগ নাই, তার মানে চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিশাল টাকাও তাদের পকেটে ঢোকে না। আবার চেলসি চ্যাম্পিয়ন্স লিগে নাই বলেই বড় অঙ্কের টাকা দিয়ে চেলসির জার্সির স্পন্সর কেউই হতে চায় না। আর এদিকে চেলসি প্রতি সিজনে বেচাকেনা করে খেলোয়াড়, আর পিএসআর এর ভয় ধরলে নিজেদের কোম্পানির কাছেই বেচে দেয় লন্ডনের 2টা হোটেল। চেলসির বর্তমান চেয়ারম্যান বোহলির মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত এবং বর্তমান চুক্তি অনুযায়ী বোহলি এবং ক্লিয়ার লেকের যে চুক্তি রয়েছে, এর পরের 5 বছর অর্থাৎ 2027 থেকে 2032 সাল পর্যন্ত দায়িত্ব নেবেন ক্লিয়ার লেক থেকে কেউ। কিন্তু বোহলি আরও 20 বছরের জন্য এজেন্ডা সেট করার জন্য উঠে পড়ে আছেন। এদিকে ক্লিয়ার লেক ছুতা করছে কিভাবে বোহলির সব শেয়ার কিনে সবকিছুর একচ্ছত্র মালিকানা নেওয়া যায়। চেলসির প্লেয়ারদের উপর মালিক পক্ষের এমন ড্রামাবাজি কতটা ইফেক্ট পড়বে তা বলা মুশকিল, কিন্তু এই যে পুরো মালিক পক্ষের ফিয়াস্কো হচ্ছে, তাতে সবচেয়ে বড় লুজার চেলসির ভক্তরা। চেলসির এই যে মালিকানা সংক্রান্ত জটিলতা চলছে, সেটা সমাধান কোথায় হতে পারে? চেলসির বর্তমান টিমের পারফরমেন্স কি চ্যাম্পিয়ন্স লিগ ওয়ার্দি হবে কিনা, কিংবা তারা এই মৌসুমে এত বড় একটা স্কোয়াড নিয়ে তারা কোনো টাইটেলের জন্য ফাইট দিতে পারবে কিনা? যারা চেলসি ফ্যান্স রয়েছেন বা প্রিমিয়ার লিগ ফুটবলে যারা ফ্যান রয়েছেন, তারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.